আমাকে এসব বলার কি অধিকার আছে আপনার? কে হন আপনি আমার? আমার যা ইচ্ছে তাই করব, যার সাথে ইচ্ছে তার সাথে ঘুরবো, যার সাথে ইচ্ছে তার সাথে কথা বলবো। আপনার কি? জ্বরের ঘরে থাকা আবির্ভাব এবার ক্ষেপে গেল। থাবা মেরে চেপে ধরল তার নরম বাহু। রক্তিম চোখ দুটো বেয়ে যেন এক্ষুনি রক্ত ঝরবে। ক্ষিপ্ত কণ্ঠে গর্জন দিয়ে উঠল। তুই জানিস না আমি তোর কে? তুই জানিস না আমার কিসের অধিকার? তাহলে শোন, আমার কোনো অধিকার থাক বা না থাক, তবুও তুই আমার। এই দেহে প্রাণ থাকতে তোকে অন্য কারোর হতে দেব না আমি। কষ্ট দিচ্ছিস? দে। যন্ত্রণা দিচ্ছিস? দে। পোড়াচ্ছিস? পোড়া। আমিও দেখব তুই কত পোড়াতে পারিস। আমি আপনাকে যন্ত্রণা দিচ্ছি? নে, ছুঁয়ে অনুভব কর যন্ত্রণা দিয়েছিস কিনা। বলে সে তার হাত টেনে পুনরায় বুকে চেপে ধরল। ক্ষিপ্ত কণ্ঠে বলল। কান পেতে শোন কি বলে। তুই আমার শরীরের জ্বরটা দেখতে পেলি, কিন্তু মনের জ্বরটা দেখতে পেলি না। তুই আমার হাতের রক্তক্ষরণটা দেখতে পেলি, কিন্তু বুকের রক্তক্ষরণটা দেখতে পেলি না। মেরে ফেল না আমায়। চিরতরে চোখ দুটো বন্ধ করে দে, যাতে এই দুই চোখ তোকে আর দেখতে না চায়। বিশ্বাস কর, আর সহ্য হতে পারি না। আমি জানি আমার জন্য সামনে এমন একদিন অপেক্ষা করছে যা দেখার থেকে মৃত্যু শ্রেয়। শ্রেতা আর সহ্য করতে পারল না, শব্দ করে ফুঁপিয়ে উঠল। প্রিয়সীর চোখে পানি দেখে একদম শান্ত হয়ে গেল আবির্ভাব। বড় বড় নিঃশ্বাস ফেলে নিজেকে শান্ত করলো। আদর করে কাছে টেনে নিল নিজের বাবুইকে। বৃদ্ধাঙ্গুল দ্বারা চোখের পানি মুছে দিয়ে নরম গলায় বলল। কাঁদিস না পাখি, আমি কি তোকে বকেছি? শ্রেতার ঠোঁট কাঁপলো, কান্নার বেগ বাড়ল। দু হাতে মুঠো করে চেপে ধরল আবির্ভাবের শার্ট। আবির্ভাব উত্তেজিত হলো। শ্রেতার ললাটের দীর্ঘ চুম্বন এঁকে বলল। আম সরি, আম সরি। প্লিজ কাঁদিস না ময়না পাখি। তোকে অন্যের বুকে যেতে হলে যাবে, কিন্তু আমাকে শেষ করে যাস প্লিজ। আমি যেটা করেছি তুই সেটা করিস না। তুই সহ্য করতে পেরেছিস, আমি পারবো না। তোকে অন্যের বুকে যেতে হলে আগে আমার বুকে ছুরি চালাতে হবে। না হলে আমি তোকে কোথাও যেতে দেবো না, কারোর হতে দেবো না। আমি বেঁচে আছি মানে তুই শুধু আমারই। তোকে শুধু আমিই ভালোবাসবো, আমি আদর করব। যেখানে অন্য কারোর কোনো অধিকার আমি সহ্য করবো না। তুই আমার সাথে বাঁচতে না পারলে আমার সাথে মরবি। শ্রেতা কিছু বলার ভাষা খুঁজে পেল না, শুধু ফ্যাল ফ্যাল করে চেয়ে রইল। ততক্ষণে আকাশ জুড়ে বিশাল সাদা আলোকছটা দেখা মিলল। আসন্ন শব্দে ভয়ে কেঁপে উঠল শ্রেতা। হুড়মুড়িয়ে আবির্ভাবের উষ্ণ বুকে মুখ লুকালো। সেকেন্ড গড়ানোর পূর্বেই বিকট শব্দে তুলে আকাশ গর্জন করে উঠল। কেঁপে উঠে আরো গভীরে মুখ ডুবালো শ্রেতা। সঙ্গে সঙ্গে ঝুমঝুমিয়ে বৃষ্টি নামলো। আবির্ভাব শ্রেতার দীঘল চুলের ভাঁজে আলতো পরশ বুলিয়ে দিতে দিতে আত্মার সুখ অনুভব করতে লাগলো। আশকারা পেয়ে এবার শব্দ করে ফুপিয়ে উঠল শ্রেতা। আবির্ভাবের প্রশস্ত পিঠ জড়িয়ে ধরে বলল। আমিও খুব খুব ভালোবাসি তোমায় পাগলের ডক্টর, বড্ড বেশি ভালোবাসি। এত ভালোবাসার পরও তুমি কেন আমার হলে না? বাকিটা জীবন এই আফসোস নিয়েই আমি কিভাবে বাঁচবো? মিনিট দুই একের বৃষ্টিতে ভিজে দুজনে জুবুথুবু হয়ে গেল। হিমেল পানির ঝাপটা শীত পৌঁছে গেল হাড়ে হাড়ে। শ্রেতার খেয়াল হলো আবির্ভাবের ভীষণ জ্বর। এই ঠান্ডা পানিতে ভিজলে নিশ্চয়ই স্যাঁচড়া জ্বরে ভুগবে। বিছানা থেকে উঠতে পারবে না 1 মাস। এই ভয়ে নিজের আবেগ অনুভূতি গিলে নিয়ে স্বাভাবিক হওয়ার চেষ্টা করলো শ্রেতা। সে আকাশপানে চোখ বুলিয়ে দেখল অদূরে একটা রেস্টুরেন্ট দেখা যাচ্ছে, তবে সম্ভবত বন্ধ। শ্রেতা আবির্ভাবের বাহু আঁকড়ে ধরে কঠিন কণ্ঠে বলল। চলুন। কোথায়? শ্রেতা জবাব দিল না। আবির্ভাবের হাত টেনে ধরে নিয়ে গেল রেস্টুরেন্টের কাছে। রেস্টুরেন্টের উপর সাইনবোর্ডে বড় বড় অক্ষরে লেখা এমসি ডোনাল্ডস। শ্রেতা আবির্ভাবকে নিয়ে আশ্রয় নিল রেস্টুরেন্টের বারান্দায়। শীতে রীতিমতো থরথর করে কাঁপছে দুজন। আবির্ভাব মাথা চেপে ধরে সিঁড়ির উপর বসে পড়ল। শরীরে একে তো এত জ্বর, তার উপর বৃষ্টিতে ভেজার দরুন মাইগ্রেনের ব্যথাও শুরু হয়েছে। আবির্ভাব না বললেও ব্যথাটা চট করে বুঝে নিল শ্রেতা। নিজেও বসে পড়ল আবির্ভাবের পাশে। নিজের ওড়না দিয়ে আবির্ভাবের মাথার পানি মুছে দিতে দিতে মোলায়েম কণ্ঠে জিজ্ঞেস করল। বেশি কষ্ট হচ্ছে আধা পাগল ডক্টর? অতিরিক্ত মাথা ব্যথার দরুন চোখ দুটো আগের থেকেও দ্বিগুণ লাল। শ্রেতার পানে দুর্বল চোখে চেয়ে ছোট করে জবাব দিল। হুম। শ্রেতার বুকের ভেতর কেমন অসহনীয় ব্যথা ছেয়ে গেল। ঠোঁট ভেঙে কান্না এলো মেয়েটার। আবির্ভাব বড় বড় দুটো নিঃশ্বাস ফেলে দাঁতে দাঁত চেপে সকল ব্যথা বেদনাকে গিলে নেওয়ার চেষ্টা করলো কিছুক্ষণ। সাদা শার্টের হাতা গুটিয়ে শ্রেতার বা
পা টেনে সম্মুখে আনলো। তুলতুলে নরম পায়ের সুগঠিত সভা বদনকারী নখটা উল্টে তরল রক্ত গড়াচ্ছে এখনো। আবির্ভাব সযত্নে পাটা তুলে নিজের উরুতে রাখলো। শ্বেতা আজ আর বাধা দিল না, কারণ সে যা বোঝার সব বুঝে গেছে। সে জেনে গেছে সে একা নয়, এই মানুষটা তাকে ভালোবাসে, পাগলের মতো ভালোবাসে, উন্মাদের মতো ভালোবাসে, হয়তো তার থেকেও বেশি। এই জন্যই বোধহয় তার উপর দেবীর এত রাগ, এত ক্ষোভ। কারণ শ্বেতা যেমন তার ভালোবাসাকে হারিয়ে প্রতিদিন একটু একটু করে মরছে, দেবীর অবস্থাও হয়তো আরও শোচনীয়। সে তো পেয়েও পেল না, বউ হয়েও সংসার করতে পারল না, কিন্তু সে এতটা আহাম্মক কিভাবে হলো? কিভাবে এত ভুল বুঝতে পারলো এই মানুষটাকে? একবারও কি মনে পড়লো না এই মানুষটা তার জন্য কি কি করেছে, কতটা ভালোবাসছে? এত ভালোবাসা কি আদৌ কেউ ভুলতে পারে? চোখ মুখ খিচে আহ বলে মৃদু আর্তনাদ করে উঠল শ্বেতা। ভাঙ্গা নখটা খুলে নিতেই ক্ষত স্থান হইতে ফিনকি দিয়ে রক্ত গড়াতে শুরু করলো। শ্বেতা ঠোঁট উল্টে ব্যথাতুর আওয়াজ করে বলল। খুব জ্বলছে আবির্ভাব। আবির্ভাব আলতো হাতে চোখ মুছে দিল, ললাটে ঠোঁট চেপে আদর মাখা কণ্ঠে বলল। এই তো আরেকটু বাবুই শোনা। শ্বেতা চোখ মুখ শক্ত করে বসে রইল। আবির্ভাব বৃষ্টির পানিতে ক্ষত স্থান ধুয়ে পরিষ্কার রুমাল বেঁধে দিল। ভাঙ্গা নখটা এক ফাঁকে চুপি চুপি পকেটে ঢুকিয়ে নিয়ে বলল। ফিলিং বেটার মাই লাভ? শ্বেতা উপরে নিচে মাথা ঝাঁকালো। বাট আই এম নট ওকে, প্লিজ হেল্প মি, আই নিড ইউর লাভ। শ্বেতা চট করে চোখ তুলে তাকালো। আবির্ভাব দৃঢ়তার খোলস ছেড়ে ফেলে বাচ্চাদের মতো আবদার করল। আমি একটুও ঠিক নেই, আমাকে একটু বুকে নেবে মাই লাভ? একটু আশ্রয় দেবে তোমার মাঝে? তৃষ্ণার্ত পুরুষের কাতর দুধ চোখে বিষাক্ত প্রেমের আবদার। শ্বেতার কলিজাটা মোচড় দিয়ে উঠল, ছোট্ট হৃদয়টায় ব্যথায় জর্জরিত হলো। দু হাত বাড়িয়ে দিয়ে বলল। আসো। শ্বেতার বলতে দেরি, কিন্তু আবির্ভাবের কোমল বক্ষের ভাঁজে মুখ ডুবাতে দেরি হলো না। ঝড়ের বেগে আছড়ে পড়ল শ্বেতার নাজুক দেহের উপর। পুরুষালী ভারী শরীরের ধাক্কায় তাল সামলাতে না পেরে পিছন দিকে হেলে পড়ল শ্বেতা। দেওয়ালের সাথে পিঠ ঠেকে গেল। ব্যথায় আর জ্বরের তীব্রতায় এবার গঙ্গানি বের হচ্ছে। আবির্ভাব নিদারুণ জ্বরের শরীর পুড়ে যাচ্ছে। শ্বেতা কি করবে বুঝতে পারল না। নিজের গায়ের ওড়নাটা খুলে আবির্ভাবের তপ্ত শরীরে জড়িয়ে দিল। দু হাতে আষ্টে পিষ্টে মিশিয়ে নিল নিজের সাথে। 4 আঙ্গুলের সাহায্যে আলতো স্পর্শে ধীরে ধীরে কপালে ম্যাসেজ করে দিতে লাগলো। অন্য হাতে চুলে হাত বোলাতে বোলাতে কোমল স্বরে বলল। ঘুমানোর চেষ্টা করুন, ঘুমিয়ে পড়লে আর ব্যথা করবে না। উফ মাই লাভ। চুপ, একদম কোনো কথা নয়, চোখ বন্ধ করুন। আবির্ভাবের আর কিছুই বলতে ইচ্ছা হলো না। কতগুলো দিন পর তার তপ্ত বুকে আবার এক পশলা বৃষ্টি হচ্ছে। হোক না ক্ষণিকের, তবু তো হচ্ছে। তার পাখি তাকে ভালোবাসছে, এই সুখটুকু সে কিছুতেই খোয়াতে চায় না। বৃষ্টির তীব্রতা বাড়ছে ক্ষণে ক্ষণে, মাঝে মাঝে প্রবল ছাট এসে ভিজিয়ে দিচ্ছে তাদের। রাত যত গভীর হচ্ছে, আবির্ভাবের শরীরের তাপমাত্রা ততই বাড়ছে। শ্বেতার দুশ্চিন্তা হচ্ছে ভীষণ। এই মানুষটাকে সে একটুকু কষ্ট পেতে দেখতে পারে না, অথচ এই মানুষটা তার চোখের সামনে কত কষ্ট পাচ্ছে। ভেতরটা জ্বলে যাচ্ছে শ্বেতার। শ্বেতা আবির্ভাবের কপালে গাল ঠেকিয়ে কিছুক্ষণ স্থির হয়ে রইল। অতঃপর সংকোচ নিয়ে প্রীতমের নাম্বার ডায়াল করলো। ইরফান নিশ্চয়ই এতক্ষণ তাকে খুঁজে খুঁজে পাগল হয়ে গেছে। দুবার রিং হতেই ফোনটা রিসিভ করলো প্রীতম। শ্বেতা কিছু বলার আগেই চিন্তিত কণ্ঠে প্রীতম বলে উঠল। শ্বেতা, তুই কোথায়? ইরফানের ফোন তুলছিলি না কেন? জানিস আমরা পাগল হয়ে যাচ্ছি তোর জন্য। সাথে সাথে ইরফানের ব্যস্ত কণ্ঠ কানে এলো শ্রেতার। এই এই তুমি কোথায় চলে গেলে? জানো তোমায় কোথায় কোথায় খুঁজেছি। এই তুমি ঠিক আছো? বলো না তুমি ঠিক আছো? শ্রেতার নীরব হয়ে শুনল সবার উৎকণ্ঠা। অতঃপর শান্ত কণ্ঠে সে খুলে বলল সমস্ত ঘটনা। শুধু আবির্ভাবের করা পাগলামোগুলো চেপে গেল। শ্রেতার বর্ণনা শুনে ইরফানের চোখ মুখ লাল হয়ে উঠল, হাত মুষ্টিবদ্ধ হয়ে এলো আপনা আপনি। কঠিন কণ্ঠে প্রশ্ন করল। তুমি ওই 4 জনকে দেখছো? হ্যাঁ। আর কিছু না বলে স্পষ্ট কণ্ঠে জানতে চাইল। এখন কোথায় তোমরা? শ্রেতা হোয়াটসঅ্যাপের লোকেশন পাঠিয়ে দিল। ওইখানে থাকো,
জাস্ট 5 মিনিট, এর মধ্যে আসছি। বলে হনহন করে বেরিয়ে গেল ইরফান। ফোন কেটে দীর্ঘশ্বাস ফেলল শ্রেতা। আবির্ভাবের বুক টেনে উষ্ণ চুমু এঁকে দিল তার শীতল কপালে। ঘন ঘন নিঃশ্বাস পড়ছে আবির্ভাবের। শ্রেতার ভীষণ মায়া লাগছে। একটুকু ইচ্ছা করছে না এই মানুষটাকে নিজের থেকে আলাদা করতে, কিন্তু যখন তখন ইরফান চলে আসবে আর এভাবে তাদের একসাথে দেখে ফেললে বিরাট কেলেঙ্কারি। এসব ভেবে অনিচ্ছা সত্ত্বেও আবির্ভাবকে নিজের থেকে আলাদা করে দিল শ্রেতা। ওড়নাটা নিয়ে নিজের গায়ে ভালোভাবে পেঁচিয়ে নিল। আবির্ভাব এখনো গভীর ঘুমে তলিয়ে হয়তো ব্যথাটা একটু কমেছে। মাত্র 10 মিনিটের মধ্যে একটা ব্ল্যাক টেসলা কার এসে থামলো রেস্টুরেন্টের সামনে, যার ব্ল্যাক সাইডিং ডোর খুলে বেরিয়ে এলো এক অতি সুদর্শন পুরুষ। ইরফানকে দেখে উঠে দাঁড়ালো শ্রেতা। দৌড়ে গিয়ে বলল, ওনাকে তাড়াতাড়ি হসপিটালে নিয়ে চলুন ইরফান, উনি অনেক অসুস্থ। ইরফান ভ্রু কুঁচকে তাকালো শ্রেতার দিকে। লাবণ্যময়ী মেয়েটার মুখটা বিবর্ণ ফ্যাকাশে রং ধারণ করেছে। সে শ্রেতার উপর থেকে দৃষ্টি সরিয়ে আবির্ভাবের দিকে তাকালো। আবির্ভাবের অবস্থা দেখে ইরফানের কপালে ভাঁজ দৃঢ় হয়ে উঠল। ইরফানের তীক্ষ্ণ পর্যবেক্ষণে দেখে শুষ্ক ঢোক গিলে শ্রেতা নিঃশব্দে কাঁপলো। মনে মনে ভাবল, এই লোক আবার কিছু আন্দাজ করতে পারবে না তো? ইরফান অনেক কিছু ভাবলো, কিন্তু মুখে কিছু না এনে এগিয়ে গেল আবির্ভাবের দিকে। জাগাতে নিতেই শ্রেতা আর্তনাদ করে উঠল, ওনাকে ডাকবেন না প্লিজ, মাইগ্রেনের ব্যথায় খুব কষ্ট পাচ্ছিলেন, এইমাত্র কিছুক্ষণ হলো ঘুমিয়েছেন। অনুনয় সুরে বলল শ্রেতা। শ্রেতার চোখে যন্ত্রণার ছাপ স্পষ্ট দেখতে পেল ইরফান, কিন্তু না ডাকলে এমন বলিষ্ঠ দেহের পুরুষকে একা সে গাড়ি অবধি নিয়ে যেতে পারবে না। তাই নিজে নিজেই চুপ হয়ে গেল। একটু থেমে বলল, তুমি ডাকো, ওনাকে আমি একা তুলতে পারবো না। অসহায় চোখে তাকালো শ্রেতা। বাধ্য হয়ে এগিয়ে এলো আবির্ভাবের কাছে। তার সামনে হাঁটু গেড়ে বসে বাহু ধরে আলতো করে ঝাঁকুনি দিল। কানের কাছে ঠোঁট নিয়েও ধীরে ধীরে ডাকলো, ডক্টর রায়চৌধুরী। একটা দুটো তিনটে ডাক দিতেই একটু নড়ে উঠল আবির্ভাব। চোখ না খুলেই জাপটে ধরল শ্রেতার কোমর। দুর্বল কণ্ঠে বলল, খুব ব্যথা হচ্ছে মাই লাভ, কথা বলো না, চুপটু করে আমার কাছে থাকো। আই জাস্ট ফিল ইউ। কথা সম্পূর্ণ করার পূর্বেই আবির্ভাবের মুখ চেপে ধরল শ্রেতা। ভয়ার্ত চোখে তাকালো ইরফানের দিকে। ইরফান অবিশ্বাস্য দৃষ্টিতে তাকিয়েছে শ্রেতার দিকে। শ্রেতা কথা কাটাতে হাসার চেষ্টা করে বলল, ওনার অনেক জ্বর ইরফান সাহেব, জ্বরের ঘোরে উল্টোপাল্টা বলছেন, প্লিজ ওনাকে ধরুন। ভীত কণ্ঠে বলা দুর্বল বাক্যগুলো ইরফান কতটা বিশ্বাস করলো বোঝা গেল না। তবে এক ঝটকায় আবির্ভাবের বাহু ধরে টেনে শ্রেতার থেকে আলাদা করে দিল। শ্রেতা বিস্ময়ে হতবাক। অন্য হাত দিয়ে ধরতে চাইলেও ইরফান চিৎকার করে উঠল। ডোন্ট টাচ হিম। পুরুষালী গর্জনে কেঁপে উঠল শ্রেতা। সম্পূর্ণ জেগে উঠল আবির্ভাব। চোখ খুলে ইরফানকে সামনে দেখতে পেয়ে খানিকটা হতভম্ব হলো। আপনি এখানে? বিস্ময়ে প্রশ্ন করলো আবির্ভাব। ইরফান কঠিন গলায় জবাব দিল, এই একই প্রশ্ন তো আমারও। আপনাকে ডক্টর রায়চৌধুরী, এত রাতে এমন শুনশান এলাকায় আপনি কি করছেন? আপনার তো আপনার বন্ধুর পাশে থাকার কথা। আবির্ভাবের মাথা যেন লাড্ডুর মতো ঘুরে উঠল। পড়ে যেতে নিলে চাপটে ধরতে চাইল শ্রেতা, কিন্তু আবির্ভাবকে ছোঁয়ার পূর্বেই এক বিভৎস টান অনুভব করলো হাতে। পাশে তাকিয়ে দেখলো ইরফান তার ডান হাত চেপে ধরে রেখেছে আর বাম হাতে আবির্ভাবকে সামলাচ্ছে। ইরফান বলল, ডাক্তার রয় চৌধুরী, আপনাকে হসপিটালে নিতে হবে। আপনি যথেষ্ট অসুস্থ। গাড়ি পর্যন্ত যেতে আমি আপনাকে সাহায্য করছি। আবির্ভাব এতটাই দুর্বল যে আর সোজা হয়ে দাঁড়াতে পারছে না। শ্রেতার খুব কষ্ট হচ্ছে। সে চুপচাপ তাকিয়ে রইল। আবির্ভাবকে ব্যাক সিটে বসিয়ে ড্রাইভিং সিটে বসে পড়ল ইরফান। পাশের দরজা খুলে দিয়ে ইশারা করলো শ্রেতাকে। উঠো। শ্রেতা আবির্ভাবের পাশে বসতে চাইলেও পারল না। চুপচাপ ইরফানের পাশে বসে পড়ল। আবির্ভাব আহত চোখে তাকিয়ে রইল শ্রেতার দিকে। উফ, এই জ্বালার কোনো তুলনা হয় না। হৃৎপিণ্ডের এই দগদগে যন্ত্রণার কাছে শারীরিক ব্যথা যেন নিতান্তই তুচ্ছ। যন্ত্রণায় মাথা ছিঁড়ে যাচ্ছে আবির্ভাবের। চোখ মেলে তাকাতে পারছে না সে। বক্ষে হাত চেপে মনে মনে বলল, মাত্র একটা রাত, মাত্র একটা রাত আমাকে শান্তিতে ঘুমানোর সুযোগ দিলে না মাই লাভ। একটা রাত আমাকে আমার ভালোবাসার বুকে থাকতে দিলে না। তুই ভীষণ নিষ্ঠুর প্রেয়সী। পেরিয়েছে আরো বেশ কিছুদিন। সকালের নাস্তা খেতে খেতে খবরের কাগজে চোখ বুলাচ্ছেন সাদমান শিকদার। এমন সময় টুং করে হোয়াটসঅ্যাপে একটা নোটিফিকেশন এলো।
তিনি চশমা ঠেলে ফোন হাতে নিয়ে দেখলেন অচেনা নাম্বার থেকে অনেকগুলো ছবি সেন্ড করা হয়েছে। সাদমান শিকদার সত্য নাম্বারটা ক্লিন করলেন, সাথে সাথেই তার স্বরে চেঁচিয়ে উঠলেন সাদমান শিকদার। শিকদার বাড়ির ড্রয়িং রুমে বিরাজমান পিনপতন নীরবতা। প্রত্যক্ষ করলে মনেই হবে না কিছুক্ষণ পূর্বে এই স্থানে টর্নেডো বয়ে গেছে। মাত্রাতিরিক্ত গুমোট নীরবতা, যেন ঝড়ের পূর্বাভাস। ড্রয়িং রুমে 2 সিটার সোফাগুলোতে পায়ের উপর পা তুলে বসে প্রতীক্ষার প্রহর গুনছেন সাদমান শিকদার, খালেদ শিকদার, ফারহান চৌধুরী, মেহেজাবিন চৌধুরী, অনন্যা বেগম শুদ্ধ। উপস্থিত আছেন বাড়ির মহিলা থেকে শুরু করে চাকর বাকর অনেকেই। এই বাড়ির কেচ্ছা তাদের কাছে নতুন না, এমনিতেই সবসময় লাগে না, কিন্তু যখন লাগে তখন একদম সিনেমার কাহিনীকে হার মানিয়ে যায়। আর যে বড় কিছু একটা হতে যাচ্ছে সে বিষয়ে তারা শতভাগ নিশ্চিত। কল্পনা থেকে উঠে আসা চিন্তা ভাবনাগুলো কল্পনা করেই শিউরে উঠছেন এক একজন। সকলের মুখেই আতঙ্কের ছাপ, সংখ্যায় বুক দুরুদুরু করছে। অনুশ্রী বেগম ভয়ে ভয়ে বারবার স্বামী আর ননদের দিকে তাকাচ্ছে। তাদের চোখ মুখে কি যে পাশবিক নিষ্ঠুরতা! এরা যখন বেশি রেগে যায় তখন তাদের আসল রূপগুলো না চাইতেও বেরিয়ে আসে। আর এটাই সবচেয়ে বেশি ভয় করেন অনুশ্রী বেগম। তিনি তার সব সন্তানদের নীতি নৈতিকতা মনুষ্যত্ব শেখাতে পারলেও পারেনি বড় ছেলেকে। সে ঠিক তার বাপ চাচার ধাঁচে চলে গেছে, আর তাই এত তাড়াতাড়ি জীবনের শেষ প্রান্তে পৌঁছে গেছে। খালেদ শিকদার ও ফারহান চৌধুরীও একই অবস্থা, কেবল শুদ্ধ ব্যতিক্রম। সে কোনো প্রতিক্রিয়া প্রদর্শন ছাড়াই বসে আছেন। সবাইকে দেখে মনে হচ্ছে তারা হয়তো শুদ্ধের উপস্থিতির জন্য নিজেদের ইচ্ছা মতো বিশেষ কিছু করতে পারছে না, কেবল মনে মনে ফুঁসছে। সকলের এমন কঠোর মুখবয় দেখে ভয়ে তটস্থ হয়ে দাঁড়িয়ে রইল উষা। প্রিয়স্মিতার সাথে চেপে গিয়ে ফিসফিসিয়ে বলল, কি সর্বনাশ ঘটতে চলেছে পিউপু, আমার ভীষণ ভয় করছে। প্রিয়স্মিতা উষার আতঙ্ক দেখলো কিনা বোঝা গেল না। তার নীলাভ চোখের সুচালু দৃষ্টি এই মানুষগুলোর সাথে নিজের মিল খুঁজতে ব্যস্ত। পূর্ণতা আজ ধীর কণ্ঠে বলে উঠল, মিজু ভাবি, সে তাকে একটা বুদ্ধিমান ম্যাচিউর মেয়ে ভাবতাম। সে এতটা ম্যাচিউর হয়ে এই কাজটা কিভাবে করতে পারলো? ও কিভাবে অন্য একজন সংসার ভাঙতে চাইতে পারলো? ও তো জানতো আবির্ভাবটা বিবাহিত, তারপরও ওর কাছে থেকে এটা আশা করিনি। পূর্ণতার কথায় সহমত পোষণ করলো ইনায়া। উষা ফের চাপা কণ্ঠে বলল, সেজো ভাবি, আজকে যে কি হতে চলেছে সেটা কল্পনা করতেই আমার কেমন দম আটকে আসছে। পূর্ণতাকে বেশ চিন্তিত দেখালো। এর মিনিট পাঁচেকের মধ্যেই বাড়ির কলিং বেল বেজে উঠল। কলিং বেলের শব্দ পেতেই লাফিয়ে উঠল উপস্থিত প্রত্যেকেই। কৌতূহল ভারী উত্তেজিত দৃষ্টিগুলো গিয়ে স্থির হলো দরজার চৌকাঠে। মেহেজাবিন চৌধুরীর চোখ মুখ ধপ করে জ্বলে উঠল প্রচণ্ড নিষ্ঠুরতায়। তিনি চোখ মুখ শক্ত করে দরজা খুলতে চলে গেলেন। বাড়ির প্রত্যেকে দুরু দুরু মনে এগিয়ে গেলেন সেদিকে। দরজার কোপাট খুলতেই দৃশ্যমান হলো কতগুলো ক্লান্ত বিশ্রান্ত মুখ। ক্লান্ত শরীর টেনে বাড়ির ভেতর ঢুকে পড়ল প্রেম, প্রীতম, প্রণয়, আবির্ভাব, শ্রেতা। প্রণয় আগের থেকে অনেক সুস্থ, কিন্তু শরীর এখনো বেশ দুর্বল। সে বাসায় প্রবেশ করে এদিকে ওদিকে কারো দিকে তাকালো না। সকলেই কৌতূহলী মুখগুলো দেখেও না দেখার ভান করে চলে গেল নিজ কক্ষে। প্রীতম, প্রেম আর আবির্ভাব এতগুলো মানুষকে একসাথে নিজেদের দিকে তাকিয়ে থাকতে দেখে খানিকটা ভরকে গেল। প্রীতম সবাইকে ঠেলে ঢুকতে ঢুকতে ক্লান্ত কণ্ঠে বলল, কি ব্যাপার, এভাবে জটলা পায়ে গিয়ে দাঁড়িয়ে আছেন কেন? সকলে ঘরে কি যেতে দেবে না? প্রীতম কথা সমাপ্ত করতে পারল না, তার পূর্বেই বিশাল এক থাবা মেরে তার হাতের কবজি চেপে ধরল শুদ্ধ। সর্বসম্মুখ থেকে হিড় হিড় করে টানতে টানতে নিয়ে যেতে লাগলো বোনকে। বিস্ময়ে হতবাক হয়ে দাঁড়িয়ে পড়ল প্রীতম, প্রেম, আবির্ভাব। শ্রেতা শুদ্ধের শক্ত হাতের মুষ্টি ছাড়ানোর চেষ্টা করতে করতে মৃদু আর্তনাদ করে বলতে লাগলো, আহ দাদা, লাগছে তো, আস্তে ধরো দাদা, আমি ব্যথা পাচ্ছি। কিন্তু শ্রেতার সেই অনুনয় শুদ্ধের কান অব্দি মোটেও পৌঁছালো না, বরং আরো শক্ত করে চেপে ধরে হিড় হিড় করে টানতে লাগলো।
তার পেছন পেছন মেহেরজাবিন চৌধুরীও গেলেন। ক্ষোভে ক্রোশে রঞ্জিত বর্ণ ধারণ করেছে তার চোখ মুখ। প্রীতম সবার চোখ মুখের বিকৃতি নিষ্ঠুরতার এক নিকৃষ্ট প্রতিফলন দেখতে পেল, কিন্তু এর সঠিক কারণ অনুধাবন করতে পারল না। শুদ্ধ ও মেহেজাবিন চৌধুরী শ্রেতাকে টেনে হিঁচড়ে ঘরে নিয়ে গিয়ে দরজা লাগিয়ে দিলেন। ধরাম করে দরজার পাল্লা আটকানোর শব্দে কেঁপে উঠলেন প্রত্যেকে। আবির্ভাব হাবলার মতো তাকিয়ে রইল। সে বুঝতে পারল না এসব হচ্ছেটা কি। সে বন্ধ দরজার দিকে এগোতেই তার বাহু দুদিক থেকে চেপে ধরল রাজ ও সমুদ্র। ভাইদের এমন ব্যবহার দেখে হতবাক হয়ে এগোলো প্রীতম। আশ্চর্যিত কণ্ঠে জিজ্ঞেস করল, এই বাড়িতে এসব কি মেলোড্রামা শুরু হয়েছে? আর তোরা এমন বেয়াদবি করছিস কেন? উনি আমাদের বড় ভাইয়া, এভাবে চেপে ধরেছিস কেন? স্যার বলছিস? আক্রোশে চেঁচিয়ে উঠল সমুদ্র, চোখ লাল করে বলল, মেজদা, উনি আমাদের বড় ভাই না? বড় ভাই হলে এই কাজটা সে কোনোদিনও করতে পারতো না। প্রীতম কণ্ঠে বিস্ময়ের রেশ টেনে বলল। কি এমন করেছে ভাইয়া? এবার দ্বিগুণ গর্জে উঠে বলল রাজ, আবির্ভাবের কলার চেপে ধরে বলল, উনি আমাদের কত বড় সর্বনাশ করেছেন তুমি ভাবতেও পারবে না মেজদা। মানে? সমুদ্র পুনরায় কিছু বলবে তার পূর্বেই বন্ধ দরজার ভেতর থেকে শুদ্ধের উঁচু গলার শব্দ ভেসে এলো। সে চিৎকার দিয়ে বলছে, তোর ওই মুখে আর একবারও আবির্ভাবের নাম উচ্চারণ করবি না, নাহলে জিব্বা কেটে রাস্তার কুকুরকে খাইয়ে দিতে দ্বিতীয়বার দ্বিধা করব না। সাথে মেহেজাবিন চৌধুরী কিছু অশ্রাব্য গালিও ভেসে আসতে শোনা গেল। আমাকে বেরো না মম, আমার খুব ব্যথা লাগছে বলে হু হু করে কেঁদে উঠল শ্রেতা। করুণ আকুতি মিনতি করতে লাগলো তাদের নিকট। প্রেয়সীর এহেন আকুল আর্তনাদ শুনে হৃৎপিণ্ড কামড় দিল। আবির্ভাবের গভীর পীড়া অনুভব হলো অন্তরে। সে ধস্তাধস্তি শুরু করে দিল। এক প্রকার রাজকে ধাক্কা দিয়ে চেঁচিয়ে বলে উঠল, ছাড়ো আমায়। ওরা কি করছে আমার চড়ুই পাখির সাথে? আমায় যেতে দাও আমার বাবুই পাখির কাছে, মাই লাভ। আবির্ভাবের এমন পাগলাটে আচরণে বিস্ময়ে হতবাক হয়ে গেল সকলে। চোখ কপালে তুলে চেয়ে চেয়ে দেখতে লাগলো আবির্ভাবের পাগলামো। সাদমান শিকদার আর সহ্য করতে পারলেন না। উঠে এসে সজোরে লাথি বসিয়ে দিলেন আবির্ভাবের বুক বরাবর। সাথে সাথেই পুরুষালী আঘাতে কিছুটা দূরে ছিটকে পড়ল আবির্ভাব। সাদমান শিকদার ছুটে এসে গলায় পাড়া দিয়ে ধরলেন। অশ্রাব্য গালিগালাজ করতে করতে বললেন, জানোয়ার বাচ্চা, তোকে বিশেষ করে নিজের বাড়িতে থাকতে দিয়েছিলাম। তুই আমার মান সম্মান নিয়ে ছিনিমিনি খেলবি, আমার ভাগ্নিকে নষ্ট করার চেষ্টা করবি। সাথে সাথেই শ্রেতার বিকট শব্দে আর্তচিৎকার ভেসে এলো, আমাকে এভাবে মেরো না মম, আমি সত্যি মরে যাব। সাথে সাথেই টেনে শ্রেতার তুলতুলে গালে ঠাটিয়ে চর বসে দিল শুদ্ধ। শুদ্ধ ঘৃণিত দৃষ্টি নিক্ষেপ করে বলল, তুই আমার বোন হয়ে কিভাবে পারলি আরেকটা বের সংসার ভাঙতে? তুই আমার বোন হয়ে কিভাবে পারলি জেনে শুনে এক বিবাহিত পুরুষের সাথে সম্পর্কে জড়াতে? কিভাবে পারলি এত নিচে নামতে? তোকে এই শিক্ষা দিয়েছিলাম আমরা? তোর একবারও মনে পড়লো না আমার কথা, আমাদের মান সম্মানের কথা? তোর একবারও মনে পড়লো না এই লোকটা বিবাহিত, ওর ঘরে বউ আছে? তুই সামনে থেকে সরে দাঁড়া শুদ্ধ। এই বান্দির বাচ্চাকে আমার হাতে তুলে দে। আজ ও শরীরের সকল জ্বালা যদি আমি ঘুচিয়ে দিতে না পারি, তবে আমি শিকদার বংশের মেয়ে নয়। শুদ্ধ তাই শুনল। মায়ের হাতে বোনকে তুলে দিয়ে গটগটিয়ে বেরিয়ে গেল। শ্রেতা অশ্রু টলমলে চোখে তবদা খেয়ে বসে রইল। তার ভাই এগুলো তাকে কি বলে গেল? সত্যি এগুলো ওর নিজের ভাই বলল? নিজের ভাবনার বিরোধিতায় প্রতিবাদে কোনো ভাষা খুঁজে পাইল না শ্রেতা। তার ভাই আজকের পূর্বে এমন কঠোর বাক্য দ্বারা কখনো তাকে আঘাত করেনি। মেহেজাবিন চৌধুরী শ্রেতার লম্বা চুলের মুঠি পেঁচিয়ে ধরে বললেন, আজকে দেখব তোর শরীরে ঠিক কত ঝাল আছে, যার জন্য তোকে ওই বিবাহিত ছেলের কাছে যেতে হলো। আমাদের বলতি আমরা বিয়ে দিয়ে দিতাম। নষ্টা মেয়ে, ওই ছেলের লাশ তো ফেলবই, সাথে তোকেও আজ টুকরো টুকরো করে নদীতে ভাসিয়ে দেব। ব্যথার তীব্রতায় ডুকরে কেঁদে উঠল শ্রেতা। সহ্য করতে না পেরে জাপটে ধরল মেহেজাবিন চৌধুরীর পা। শ্রেতা কাঁদতে কাঁদতে বিলাপ করে বলল, রহম করো মম, আমি তোমাদের পায়ে পড়ি। তোমরা আমাকে যত খুশি মারো, কাটো, বাটো, যা ইচ্ছা করো, আমি মুখে টুই শব্দ করব না। কিন্তু ওনাকে মেরো না মম, ওনাকে আঘাত করো না, ওনাকে ছেড়ে দাও। সব ভুল তো আমার ছিল বলো, তাহলে ওনাকে শুধু শুধু কেন কষ্ট দেবে?
শ্রেতার চোখে মুখে এমন অপরিসীম ভালোবাসা দেখে তেলেবেগুনে জ্বলে উঠলেন মেহজাবিন চৌধুরী। বাঁশের কঞ্চি দিয়ে আরও জোরে জোরে একের পর এক আঘাত করতে লাগলেন। এতক্ষণ ঘরের ভেতর ঘটে যাওয়া সকল ঘটনাই বাইরে থেকে শুনতে পেল সকলে। শ্রেতার কান্না আর আহাজারি শুনে উন্মাদ হয়ে উঠল আবির্ভাব। সে ধাক্কা মেরে সরিয়ে দিল সাদমান শিকদারকে। রাজ আর সমুদ্র আবার চেপে ধরলেও এবার তারা কিচ্ছুতেই শক্তিতে পেরে উঠছে না। আবির্ভাব চিৎকার করে বলল, দয়া করে তোমরা আমার পুতুলটাকে আঘাত করো না। ও অনেক নরম, কোমল, সতেজ একটা ফুল। অল্প আঘাতেই মূর্ছা যায়। তাহলে কিভাবে সইবে তোমাদের এসব পাশবিক নির্যাতন? সাথে সাথেই শক্ত হাতে ঘুষি খেয়ে ছিটকে পড়ল আবির্ভাব। তেরে গিয়ে ওর শার্টের কলার চেপে ধরল শুদ্ধ। হিংস্র সিংহের ন্যায় থাবা বসিয়ে বলল, বিশ্বাসঘাতক! তুই বন্ধুত্বের মুখোশ পরে আমার পিঠে এভাবে ছুরি মারতে পারলি? এমন বিভৎস সুযোগ নিলি আমার বিশ্বাসের, এই প্রতিদান দিলি আমার ভালোবাসার। তুই আমার চোখের আড়ালে আমারই বোনের সাথে কেন এই শত্রুতা করলি? আমার আমার সাথে বল, কেন করলি? কেন আমার বোনের জীবনটা এভাবে নষ্ট করে দিলি? আবির্ভাব যেন এ সকল কিছুই শুনতে পাচ্ছে না। হৃদয়টা ছিঁড়ে খুঁড়ে যাচ্ছে সে তার আর্তচিৎকারে। সে চিৎকার করে অনুনয় জানায়, তোমরা আমার সাথে যা ইচ্ছা করতে পারো, জানে মেরে ফেলবে, মেরে ফেলো, আমি একটু বাধা দেবো না। কিন্তু তোমরা ভালোবাসাকে এত নির্দয়ভাবে আঘাত করো না, আর কষ্ট দিও না। এই আঘাত আমার অন্তরে সহ্য হচ্ছে না, মাই লাভ। সাদমান শিকদারের আর সহ্য হচ্ছে না। মনে চাচ্ছে নিজের হাতে ছেলেটাকে এখানে কুপিয়ে রেখে দিতে। শুদ্ধ আবির্ভাবের এমন বারন্ত পাগলামি দেখে রাজ আর সমুদ্রকে চোখের ইশারায় কিছু একটা বোঝালো। সাথে সাথেই আবির্ভাবকে টেনে হিঁচড়ে বাড়ির বাহিরে নিয়ে যেতে লাগলো অরণ্য, সমুদ্র ও রাজ। আবির্ভাব আহত কণ্ঠে চিৎকার দিয়ে ডাকলো, আমায় কোথায় নিয়ে যাচ্ছ তোমরা? ছাড়ো প্লিজ। আমাকে শেষ করে দেওয়ার আগে অন্তত একবার দেখতে দাও আমার পাখিটাকে। একটু বুকে নিয়ে আদর করতে দাও। ওই যান, কই তুই? আয়না পাখি, আয়না আমার বুকে। দেখ না, ওরা আমাকে তোর কাছে যেতে দিচ্ছে না, আমার থেকে দূর করে দিচ্ছে তোকে। আবির্ভাবকে টানতে টানতে বাড়ির নল এরিয়ায় নিয়ে এলো ছেলেরা। এখান থেকে আর আবির্ভাব শুনতে পাচ্ছে না তার পাখির গলার আওয়াজ। শুদ্ধ তীব্র রাগে ও ক্ষোভে পাগলের মতো আচরণ করতে শুরু করলো। আচমকা আক্রমণ করে বসলো আবির্ভাবকে। একের পর এক শক্ত বলবান আঘাতে গুটিয়ে দিতে লাগলো আবির্ভাবের বলিষ্ঠ শরীরখানা। তুই আমার বিশ্বাসের সুযোগ নিয়ে আমার বোনের জীবনটা নষ্ট করলি। কিভাবে পারলি? তোর বুক একবারও কাঁপলো না? মনে হলো না আমার বোনটা এরপর বাঁচবে কিভাবে? আবির্ভাবকে বেধড়ক মারতে মারতে এক পর্যায়ে রক্তাক্ত করে ফেলল শুদ্ধ। সারা শরীর লাল হয়ে গেছে রঞ্জিত তরল পদার্থে। কিন্তু এত আঘাতও একটু উফ করছে না আবির্ভাব। চোখ বুজে সকল আর্তনাদ মেখে নিচ্ছে শরীরে। বেশিক্ষণ নিজেদের রাগ ধরে রাখতে পারল না সাদমান শিকদার আর খালিদ শিকদারও। একত্রে এক নির্মম পাশবিক নির্যাতনের খেলায় মেতে উঠলেন। একের পর এক বীভৎস আঘাতে জর্জরিত করে দিতে লাগলেন আবির্ভাবের শরীর। নাক মুখ দিয়ে রক্ত উঠে আসছে। ইতিমধ্যেই আবির্ভাব ভগ্নপ্রায় শরীরের ঠোঁট এলিয়ে হাসলো, ব্যথাতুর কণ্ঠে বিড়বিড় করল, তোমাকে কি এর থেকেও বেশি ব্যথা দিয়েছে আমার প্রাণ? কি হচ্ছে এখানে? দূর থেকে ভেসে আসা হুঙ্কারে থেমে গেল সকলে। পিছনে ফিরে দেখলো প্রণয় ট্রাউজারের পকেটে হাত ঢুকিয়ে শান্ত ভঙ্গিতে দাঁড়িয়ে আছে। সাদমান শিকদার ফুঁসে উঠে সজোরে পেটে লাথি মেরে বললেন, এই জানোয়ারের বাচ্চা, আরেক জাতের পোলা হয়ে ঘরে ঘেউ ঘেউ রেখে এই জানোয়ারের বাচ্চা আরেক জাতের পোলা হয়ে ঘরে বউ রেখে আমার ভাগ্নিকে ফুসলিয়ে ছলে বলে নষ্ট করার চেষ্টা করেছে। ওকে আজ এখানেই জিন্দা দাফন করব। এরপর ওর লাশের সম্মুখে দাঁড় করিয়ে বিয়ে পড়াবো আমার ভাগ্নির। প্রণয় ভ্রুকুসকে সামনে তাকিয়ে দেখলো আবির্ভাবের পুরো শরীর ক্ষত বিক্ষত। রক্ত চুয়ে চুয়ে পড়ছে আঘাতপ্রাপ্ত স্থান থেকে। যে জায়গায় ফেলে মারছিল সেই জায়গায় সবুজ ঘাস পর্যন্ত রক্তিম বর্ণ ধারণ করেছে। দীর্ঘশ্বাস ফেলল প্রণয়। এটা তো হবারই ছিল। শুদ্ধের মাথায় যেন খুন চেপেছে। সে আবার সর্বশক্তি দিয়ে আঘাত করতে শুরু করলো। কিন্তু পূর্বের ন্যায় এবারও কোনো শব্দ করল না আবির্ভাব। সাদমান শিকদার বাড়ি থেকে বড় রামদা নিয়ে আসলেন। গরু জবাই দেওয়ার দা দেখে ভরকে গেল প্রেম প্রীতম অরণ্য, সমুদ্র, রাজ। প্রণয় বুকে দু হাত ভাঁজ করে উত্তেজনাবিহীন শান্ত মুখে দাঁড়িয়ে রইল।
সাদমান শিকদার দা নিয়ে তেড়ে গেলেন আবির্ভাবের গলার কাছে। নিজের পরিণতি আজ করতে পেরে চোখ বন্ধ করে নিল আবির্ভাব। মনে মনে আফসোস করে বলল, শেষ কোণে তোকে দেখতে পেলাম না জান, কিন্তু তোকে কতটা ভালোবাসি বুঝেছিস তো? আমি থাকি বা না থাকি, কখনো আমার ভালোবাসাকে প্রশ্নবিদ্ধ করিস না। তুই যে আমার বড্ড আদরের, বুক পজরের গাথা, এক অমূল্য সম্পদ। সাদমান শিকদার সর্বশক্তি দিয়ে কোপ দিতে নিলেই তার হাত চেপে ধরল শুদ্ধ। রামদাটা কেড়ে নিয়ে ছুঁড়ে ফেলল। আবির্ভাবকে টেনে তুলে বলল, আমার বোনকে খুব ভালোবাসিস তাই না? খুব ভালোবাসিস আমার বোনকে। মৃত্যু মানে মুক্তি, আর মুক্তি তোকে আমি পেতে দেব না। মৃত্যুর মতো এত ক্ষুদ্র শাস্তি দ্বারা তোকে ক্ষমা করব না। আবির্ভাব নিভু নিভু অসহায় চোখে চাইল শুদ্ধের পানে। শুদ্ধ চোখ লাল করে ধাক্কা দিয়ে উঠে দাঁড়ালো। বাঁকা হাসি দিয়ে বলল, যা, তোকে প্রাণে ছেড়ে দিলাম, প্রাণে মারলাম না। কিন্তু মনে রাখিস, এটা তোর মুক্তি নয়, এটা তোর শাস্তি। আজকের পর থেকে আমার বোনের ত্রিসীমানায় যেন তোকে না দেখি। তুই আর কোনোদিন আসবি না এই বাড়িতে। আমি আমার বোনের বিয়ে দেব, আর কালকের মধ্যেই দেব। এতক্ষণ নীরব থাকলেও শুদ্ধের শেষ বাক্যে আহত বুকটা স্যাত করে উঠল আবির্ভাবের। শুদ্ধ ফের বলল, আমি দুর্বল নই। আমার বোনকে আমি তোর কলঙ্কের বোঝা বেয়ে বেড়াতে দেব না। দুনিয়া জাহার নামে চলে গেলেও কালই বোনের বিয়ে হবে। আবির্ভাব বুক চেপে ধরে ছটফটিয়ে উঠল। দু হাতে শুদ্ধের পা জড়িয়ে ধরে অসহায় কণ্ঠে বলল, তার থেকে তুই আমায় এখনই শেষ করে দে। তবু আমার ভালোবাসার পাখিটাকে আমার বুকের থেকে ছিনিয়ে নিস না। জীবিত অবস্থায় তুই আমার কলেজেটা বের করে নিলেও আমাকে ততটা যন্ত্রণা দিতে পারবি না যতটা যন্ত্রণা আমি তখন পাবো। তুইও তো বুঝিস ভালোবাসা হারানোর যন্ত্রণা, তাহলে আমার প্রতি এত নিষ্ঠুর আচরণ কিভাবে করিস? শুদ্ধ পা ছাড়িয়ে নিল। কথার জবাব না দিয়ে ভাইদের উদ্দেশ্যে বলল, ওকে এক্ষুনি আমার চোখের সামনে থেকে দূর করো, না হলে সত্যি সত্যি একে আমি মেরে ফেলবো। আবির্ভাব কাতর হলো ভালোবাসাকে এক নজর দেখার তৃষ্ণায়। প্রেম আর প্রীতম এগিয়ে আসতেই পুনরায় শুদ্ধের পা আঁকড়ে ধরল আবির্ভাব। করুণ গলায় মিনতি করল, আমি চলে যাব, কিন্তু প্লিজ যাওয়ার আগে একবার, শেষবার আমার পাখিটাকে দেখতে দে। একটুখানি বুকে জড়াতে দে। বুকটা পড়ে যাচ্ছে ভাই, একটুখানি দয়া কর। শুদ্ধ রক্তিম চোখে তাকালো ভাইদের পানে। প্রেম আর প্রীতম কিছু বলতে পারল না। বাধ্য হয়ে আবির্ভাবকে টেনে হিঁচড়ে গেটের বাইরে বের করে দিল। সাদমান শিকদার দারোয়ানদের উদ্দেশ্যে হুঙ্কার দিয়ে বললেন, এই ছেলেটা যদি এই বাড়ির চৌকাঠ ডিঙ্গিয়ে, তাহলে সবগুলোর ঘাড় থেকে মাথা আলাদা করে দেব। প্রণয় বুকে হাত গুজে শান্ত নির্লিপ্ত চোখে শুধু অবলোকন করে গেল দৃশ্যগুলো। আজ তার চোখের সামনে তার প্রাণপ্রিয় বন্ধুকে এত আঘাত করা হলো, অথচ তার কিচ্ছু বলার নেই। আসলে এই ব্যাপারটা দেখা ছাড়া কারো কিছু বলার জায়গা নেই। সে শুধু চেয়ে চেয়ে দেখলো একটা পুরুষ তার ভালোবাসার জন্য ঠিক কতটা অসহায়। শুদ্ধ মাথার চুল খামচে ধরে ঘাসের উপর বসে পড়ল। চোখের সামনে সব ঝাপসা। আমি কি করব ভাই? কিভাবে আমার বোনকে একটা সুন্দর জীবন দেব? কিভাবে বের করব তাকে এসব থেকে? ভাই হিসেবে আমি ব্যর্থ হলাম রে। প্রণয় শান্ত গলায় বলল, তুই ভুল বুঝছিস ব্যাপারটা। তুই যেমন ভাবছিস আসলে ব্যাপারটা তেমন নয়। শুদ্ধ জিজ্ঞেস করল, তাহলে ব্যাপারটা কেমন? প্রণয় নির্লিপ্ত কণ্ঠে বলল, শ্বেতার সাথে আবির্ভাবের সম্পর্কের বয়স 1 বা 2 বছর নয়, মোটামুটি 6-7 বছরের মতো। আবির্ভাব তোর বোনকে যে পরিমাণে ভালোবাসে, আমার মনে হয় তোরা কেউ তাকে এতটা ভালোবাসিস বা ভালোবাসতে পারবি না। নসিবের লেখা ছিল আলাদা হয়ে যাওয়া, তাই ওরা আলাদা হয়ে গেছে। তা আবির্ভাবের বিয়ের আগে শ্বেতার সাথে আবির্ভাবের কোনো এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার নেই। তবে বিচ্ছেদ হলেই কি ভালোবাসা ফুরিয়ে যায়? বরং সেই না পাওয়া ভালোবাসার হাহাকার বুকে প্রতিনিয়ত রক্ত ছড়ায়। ওরা কোনো পাপ করেনি, শুধু শুধু দুটো মানুষকে আঘাত করলে। শুদ্ধ বাকরুদ্ধ হয়ে গেল। বুকটা হু হু করে উঠল আরো বেশি যন্ত্রণায়। তার মানে আমার ছোট্ট বোনটা এতগুলো দিন ধরে মুখ পুছে এমন নরক যন্ত্রণা সহ্য করছিল? ও আমার বোনকে ভালোবাসার প্রতিশ্রুতি দিয়ে ঠকিয়েছে, আমার বোনের সাথে সম্পর্ক করে অন্য একটা মেয়েকে বিয়ে করেছে। এতটা কাপুরুষ ও? ওকে জীবিত ছাড়াই অন্যায় হয়েছে। দীর্ঘশ্বাস ফেললো প্রণয় বলল, দেখ, তুই যে ভালো বুঝিস। বলে স্থান ত্যাগ করলো সে। শিকদার বাড়ির বিশাল গেটের বাইরে রাস্তার এক পাশে রক্তাক্ত শরীরে পড়ে আছে আবির্ভাব। বুকে তার পাহাড় সম ব্যথা। অনেক চেষ্টার পরও তাকে বাড়ির ভিতরে ঢুকতে দেয়নি দারোয়ানগুলো। শরীরে আর জোর নেই। দিশেহারা হয়ে পড়েছে আবির্ভাব। চোখের সামনে বাঁচার সব রাস্তা বন্ধ হয়ে আসছে ধীরে ধীরে।
জ্বলন্ত বক্ষে হাত চেপে বলল, এই আমিটাকে কি বানিয়ে দিলে মাই লাভ? তুমি তোমার পাগলের ডাক্তারকে সত্যি সত্যি পাগল বানিয়ে ছাড়লে। আমি মরতে চাই না মাই লাভ, আমি বাঁচতে চাই। কিন্তু সত্যি কি আমি বাঁচতে পারবো? ওরা কি আমাকে সত্যি সত্যি বাঁচতে দেবে? আমার গর্ভধারিণী মা আমাকে জীবন্ত লাশ বানিয়ে দিয়েছে, আর তুমি আমাকে চিতায় তুলে দিবে? রাস্তার পাশে বসে কি পাগলার মতো পরে বিড়বিড় করছিস? নিজের অবস্থা দেখেছিস? চল তোকে বাসায় পৌঁছে দিই। কথাগুলো বলে মুখের সামনে হাতটা বাড়িয়ে দিল প্রণয়। আবির্ভাব দুর্বল চোখে চাইল প্রণয়ের পানে। প্রণয়কে বেশ স্বাভাবিক দেখাচ্ছে। প্রণয় ওর হাত টেনে তুলে বসা থেকে দাঁড় করিয়ে বলল, সামান্য এতটুকুতে মুষ্ট পড়লে হবে বন্ধু? আর কত কিছু দেখার বাকি, সবই তো শুরু। আবির্ভাবের চোখ মুখ আতঙ্কে নীল হয়ে গেল। সকালের মেডিসিনটা মিস হয়ে যাওয়ার দরুন বুকে একটা সূক্ষ্ম চিনচিনে ব্যথা অনেকক্ষণ যাবৎ অনুভব করছে প্রণয়। সে বুক ভরে শ্বাস নেওয়ার চেষ্টা করলো। গাড়ি ফ্রন্ট গেট খুলে দিয়ে বলল, উঠে বস। আবির্ভাব মুখ ঘুরিয়ে নিল, স্পষ্ট বাক্যে জানিয়ে দিল, আমার পাখিকে না দেখে এখান থেকে এক পাও নড়বো না আমি। এখানে জন্মের পর জন্ম দাঁড়িয়ে থাকলে তুই কখনো দেখতে পাবি না। এখন চল। আবির্ভাব তেরামি করতে ধরলেই পেছনে লাথি দিয়ে গাড়ির ভিতরে বসিয়ে দিল প্রণয়। ডোর লক করে নিজেও এসে বলল ড্রাইভিং সিটে। গাড়ি স্টার্ট দিতে দিতে শান্ত গলায় বলল, এই বয়সে টিনেজারদের মতো পাগলামি করে কোনো লাভ আছে আবির্ভাব? তুইও খুব ভালো মতোই জানিস কি হতে যাচ্ছে, আর যা হতে চলেছে তা আটকানো তোর সাধ্য নয়। তোর বউকে এক সমুদ্র ভালোবাসা পৃথিবীর কাউকে তো দেখাতে পারবি না, আর দেখাতে পারলেও হয়তো কিছু করতে পারবি না। শুধু শুধু এখানে পড়ে থেকে লাভ আছে? প্রণয় কথা শেষ করতেই চলন্ত গাড়ির কাচে সজোরে ঘুষি পড়ল। বুলেট প্রুফ কাচের কিছুই হলো না, কিন্তু আবির্ভাবের চামড়া ছিঁড়ে গিয়ে ভেতরের মাংস থেতলে গেল চোখের নিমেষে। সেসবের তোয়াক্কা না করে গর্জে উঠল আবির্ভাব, কিছু করার নেই মানে? ও আমার, বুঝতে পেরেছিস? ও শুধুই আমার। ওকে ভালোবাসলে কেবল আমিই বাসবো। ও সংসার করলে কেবল আমার সাথে করবে। বাঁচলে ও আমার সাথে বাঁচবে, আর মরলে ও আমার সাথে মরবে। আমি সমাজ, নীতি, সম্পর্ক এসবের কিছু ধারধারি না। প্রণয় কেবল নিঃশব্দে হাসল, কোনো প্রতিক্রিয়া দেখালো না। আবির্ভাবের কেমন অনুভব হচ্ছে তার শতভাগ খুব ভালো মতোই অনুভব করতে পারছে প্রণয়। সে জানে না এমন চললে আবির্ভাবকে আদৌ বাঁচানো সম্ভব হবে কিনা, কিন্তু এখানে তারও কিছু করার নেই। শুধু তার কেন, পৃথিবীর কারোই কিছু করার নেই। এবার আল্লাহ যা চাইবেই তাই হবে। নির্জীব শরীরের মার্বেল বিছানায় মেঝেতে লুটিয়ে আছে শ্রেতা। দাগবিহীন মসৃণ শরীরটা বিবস্ব মারের কালশিটের দাগে অতলে চেপে পড়েছে। ফর্সা টুকটুকে গালে জল করছে 5 আঙ্গুলের দাগ। ইচ্ছমতো মেরে বাইরে থেকে দরজা আটকে চলে গেছে মেহেজাবিন চৌধুরী। হালকা ফুপানোর সাথে সাথে শ্রেতার তনু শরীর দুলে উঠছে। গায়ে জোর নেই কাউকে কিছু বলারও, তবুও শারীরিক সকল যন্ত্রণাকে পায়ে ঠেলে তীব্র অশ্রুতায় ভরে উঠছে শ্রেতার ছোট মন। বুকের ভেতর ভীষণ জ্বালা করছে ভালোবাসার মানুষটার জন্য। কতই না মেরেছে হয়তো মানুষটাকে। এসব ভাবতে ভাবতেই পড়ে পড়ে ডুকরে কেঁদে উঠল শ্রেতা। মেঝে আঁকড়ে ধরে ব্যথাতুর কণ্ঠে বলল, আপনার অনেক লেগেছে তাই না আবির্ভাব? ওরা আপনাকে অনেক মেরেছে, সব দোষ তো আপনার। কে বলেছিল আমায় এত ভালোবাসতে? কি প্রয়োজন ছিল এত পাগলামি করার? উফ, পাবেন না জেনেও কেন আমায় এত ভালোবাসেন? বলতে বলতে ঝরঝরিয়ে কেঁদে দিল শ্রেতা। বাইরে থেকে শুনতে পারছে ফারহান চৌধুরী আর মেহেজাবিন চৌধুরীর চেঁচামেচি। আমি তোমার ভরসায় আমার ছেলে মেয়েদেরকে ছেড়ে দিলাম মেহু, আর তুমি সামান্য আমার মেয়েটাকে দেখে রাখতে পারলে না। তুমি থাকতে এত বড় ঘটনা ঘটে কিভাবে? স্বামীর কর্কশ কণ্ঠে বলা কথাগুলোতে ছ্যাদ করে উঠলেন মেহেজাবিন চৌধুরী। সব আমার দোষ। তোমার মেয়ের যে চরিত্র ভালো না এটা দেখতে পাও না? আমি কি এত বড় মেয়ের পিছু পিছু ঘুরবো? সাদমান শিকদার বিরক্ত কণ্ঠে বলে উঠলেন, কি হচ্ছেটা কি? তোমরা এই ছোট লোকের বাচ্চাকে নিয়ে নিজেদের মধ্যে ঝগড়াঝাটি করো না। আজকে ওকে বুঝিয়ে দিতাম শিকদার বাড়ির মেয়েদের দিকে হাত বাড়ানোর পরিণাম, কিন্তু তোমাদের ছেলের জন্য পারলাম না। খালিদ শিকদার পাশ থেকে ফোরন কেটে বলে উঠলেন, সত্যি শুদ্ধ না আটকালে আজ ওই ছেলেটাকে জবাই দিয়ে দিতাম, বুঝিয়ে দিতাম আমরা আসলে কোন বংশের।
হ্যাঁ, হয়েছে হয়েছে, এসব নিয়ে আর ভাবতে হবে না। যা হবার হয়েছে। এসব লোক জানাজানির আগে যত দ্রুত সম্ভব আমাদের মেয়েকে বিয়ে দিয়ে দিতে হবে, না হলে পরে এই মেয়েকে কেউ বিয়ে করতে চাইবে না। ঠিক বলেছেন ভাইজান। ওই ছেলেটার যা অবস্থা দেখলাম, ওর কোনো গ্যারান্টি নেই, যখন তখন এসে আবার ঝামেলা পাকাতে পারে। ঘরে বউ আছে তবুও এত। শুদ্ধ আর প্রীতমকে আসতে দেখে থেমে গেলেন খালিদ শিকদার। শুদ্ধ দ্রুত পদক্ষেপে এগিয়ে এলো ফারহান চৌধুরীর নিকট। চোখে চোখ রেখে কাটকাট কণ্ঠে বলল, আমি চাই কালকেই আমার বোনের বিয়ে হোক। আপনার কি কোনো আপত্তি আছে? যদিও আমি আপনার থেকে এই বিষয়ে মতামত চাইছি না, সিদ্ধান্ত জানাচ্ছি। এতে অবশ্য কেউ অবাক হলেন না। ফারহান চৌধুরী শান্ত গলায় বললেন, বিয়ে দিয়ে দেবো বললেই তো আর বিয়ে দেওয়া যায় না। আমার একটা মাত্র মেয়ে, তাকে তো আমি আর যার তার ঘরে দিতে পারি না। আমার মেয়ের জন্য উপযুক্ত পাত্র পেয়েছো? না, এখনো জানি না, তবে আমার বোনের বিয়ে কালকেই হবে, আর সব থেকে বেস্ট ছেলেটার সাথেই হবে। খালিদ শিকদার একটু ভেবে বললেন, এমপি সাহেবের ছেলে চলবে? কয়েকদিন আগে এমপি সাহেবের সাথে কথা হলো, উনি ওনার ছেলের জন্য পাত্রী খুঁজছেন। যেহেতু এমপির ছেলে, টাকা পয়সা, শিক্ষা দীক্ষা, নাম যশ সব দিক থেকেই অনেক এগিয়ে। কিন্তু ওনার কথার বাগড়া দিয়ে বলল প্রীতম। বিরোধিতা জানিয়ে বলল, ওই ছেলেটার চরিত্র ভালো না, মদ আর মেয়ের নেশায় ডুবে থাকে সারাদিন। তবে আমার একজন আছে যে সেটাকে পছন্দ করে, আর আমাদের ব্যাকগ্রাউন্ড থেকেও অনেক শেড উপরে। তোমরা সবাই তাকে চেনো। শুদ্ধ ভ্রু কুচকালো। প্রীতম স্পষ্ট বাক্যে বলল, ইরফান। চোখ বড় বড় করে ফেললো উপস্থিত জনগণ। প্রীতম সবার এক্সপ্রেশন দেখে হেসে বলল, এত অবাক হওয়ার কি আছে? ইরফান আমাকে বলেছে সে সেটাকে পছন্দ করে, হয়তো কয়েকদিনের মধ্যেই বিয়ের প্রস্তাব দিত। ফারহান চৌধুরী গম্ভীর গলায় বললেন, ঠিক আছে, ওই ছেলের আর তার বাবা মার সাথে কথা বলার ব্যবস্থা করো, দেখি ছেলেটা কেমন। সকলের এসব কথাবার্তা শুনে গা কাটা দিয়ে উঠল শ্রেতার। আতঙ্কে নীলাভ বর্ণ ধারণ করলো শুভ্র মুখখানি। না, আমি কাউকে বিয়ে করতে পারবো না, আমি কারো হতে পারবো না। আমাকে অন্য কারো হাতে দেখলে আমার আবির্ভাব মরে যাবে। শ্রেতা চিৎকার দিয়ে বলল, আমি বিয়ে করব না, কিছুতেই করব না। শুনেছেন আপনারা? মরে যাব, তবুও কাউকে কবুল বলবো না। মেহজাবিন চৌধুরী রেগে আবার মারার জন্য তেড়ে যেতে নিলে শুদ্ধ আটকে দিল। কঠিন কণ্ঠে শাসিয়ে বলল, আর একবার কেউ আমার বোনের গায়ে হাত তুলবেন না। যদি শুনতে পাই আপনাদের জন্য মোটেও ভালো হবে না। চল প্রীতম। বলে হনহন করে চলে গেল শুদ্ধ। কেউ আর কিছুই বললেন না। শ্রেতা অসহায়ত্বের জ্বালায় চিৎকার দিয়ে কেঁদে বলছে, হে রব, তুমি এত নিষ্ঠুর কেন গো? আমি তো সব মেনে নিয়েছিলাম, তাহলে এমন পরীক্ষা কেন নিচ্ছ? আমরা কি পাপ করেছিলাম? ভালোই তো বেসেছিলাম তোমার নিকট, তোমার সকল বান্দাই তো এক, তাহলে আমরা কেন বিভেদের শিকার হলাম? আমার পাগল মানুষটাকে ধৈর্য দিও আল্লাহ, সহ্য করার তৌফিক দিও। মানুষটা যে বড্ড ছন্ন ছাড়া। ঢাকা পৌঁছাতে পৌঁছাতে আবার শরীর কাঁপিয়ে জ্বর এলো আবির্ভাবের। প্রণয় ওর অবস্থা বেগতিক দেখে প্রথমেই হাসপাতালে নিয়ে গেল। সেখান থেকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ব্যান্ডেজ করিয়ে নিয়ে গেল আবির্ভাবের নিজের ফ্ল্যাটে। কলিং বেলের শব্দ শুনে দরজা খুলে দিলেন আবির্ভাবের মা, মিসেস পূজারিনী রায়চৌধুরী। তিনি দিন চারেক হলো এসেছেন। তিনি দরজা খুলে সামনে অজ্ঞাত পরিচিত যুবককে দেখে অবাক হলেন। কৌতূহল নিয়ে জানতে চাইলেন, কে বাবা তুমি? প্রণয় ভদ্র মহিলাকে 2 সেকেন্ড দেখেই চিনে ফেলল। মনে মনে কিছু হিসেব কষে ওষ্ঠেও বাঁকা হাসি ফোটালো। পাশ কাটিয়ে তস্ত পায়ে বাসার ভেতরে ঢুকতে ঢুকতে বলল, আমি শ্বেতার ভাই। পূজারিনী ভ্রু কুঁচকে থাকলেন। শ্রেতার নামটাও ওনার খুব চেনা চেনা লাগছে। প্রণয় ওনার ভাবনা চিন্তায় পাত্তা না দিয়ে সোফার উপর পা তুলে বসে লাল আপেলে কামড় বসালো। পূজারিনী রায়চৌধুরী সন্দেহান চোখে মুখ পর্যবেক্ষণ করতে করতে শীতল হেসে ঠান্ডা কণ্ঠে হুমকি ছাড়ল, ছেলের প্রাণের মায়াকে একেবারে ছেড়ে দিয়েছেন? এই হাঁটুর বয়সী ছেলের বেয়াদবি দেখে আশ্চর্য না হয়ে পারলেন না পূজারিনী রায়চৌধুরী। খেকিয়ে উঠে বললেন, তুমি কে হে ছোকরা? বলা নাই কওয়া নাই, বাড়ির ভেতরে ঢুকে এসেছো। আমি কে খুব তাড়াতাড়ি আপনাদের ভালো মতো চেনাবো আন্টিজি। আপনার আদরের ছোট ছেলের শরীরটা এতগুলো টুকরো করব যে আপনি নিজেই গুণে শেষ করতে পারবেন না। তখন বুঝবেন আমি কে আর কে কি করতে পারি।
এমন ঠান্ডা গলায় ভয়ঙ্কর হুমকি শুনে জমে গেলেন পূজারিনী রায়চৌধুরী। তবুও তুতলিয়ে বললেন, কে কে তুমি? আমার ছেলের সাথে তোমার কি দুঃশত্রুতা? এবার যেন হঠাৎ করে খেপে গেল প্রণয়। শান্ত চোখ মুখ মুহূর্তেই হিংস্র পশুতে পরিণত হলো। পা দিয়ে সজোরে লাথি দিল সেন্টার টেবিলে। ঝরঝরিয়ে কাঁচ ভাঙ্গার শব্দ হলো সাথে সাথে। প্রণয় হুঙ্কার ছেড়ে বলল, আপনার ছেলের জন্য আমার বোনের জীবনটা জাহান্নাম হয়ে গেছে। আপনার ছেলের জন্য আমার বোনটা তিলে তিলে মরছে। কি ভাবছেন আবরার শেখদের প্রণয় এত সহজে ছেড়ে দেবে? ছেলেকে বিয়ে করানোর সময় তো ঠিকই অন্য জায়গায় কটিয়ে দিয়েছেন, তাহলে এখন আমার বোনের পেছনে কেন লেলিয়ে দিচ্ছেন? এবার ভয়ে ঘামতে শুরু করলেন পূজারিনী রায়চৌধুরী। তিনি বুঝে গেছেন এই ছেলেটা ওই মেয়ের ভাই, আর ওই সন্ত্রাসী পরিবারের কেউ হয়তো। এত চিৎকার চেঁচামেচি শুনে ছুটে এলো দেবী। প্রণয় ভদ্র মহিলার চোখ মুখের ভয় ভীতি অবলোকন করে বলল, একদম ভয় পাবেন না আন্টিজি। আপনার ছেলেকে এখনো মারিনি, বাঁচিয়ে রেখেছে। কিন্তু আমার বোনের পিছে যদি আর একবার আসে, খোদার কসম জ্যান্ত কবর দিয়ে দেব। বলে শাসিয়ে চলে গেল প্রণয়। ভয়ে হাড় হিম হয়ে গেল দেবী ও পূজারিনী রায়চৌধুরীর। প্রণয় চলে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই বিল্ডিং এর দারোয়ান ধরে ধরে নিয়ে এলো আবির্ভাবকে। রক্তে ভেজা জামা কাপড় আর হাতে মুখে ব্যান্ডেজ দেখে ঘর কাঁপিয়ে চিৎকার দিয়ে উঠলেন পূজারিনী রায়চৌধুরী। দৌড়ে গেলেন ছেলের নিকট। জাপটের ধরতে চাইলেই তিনি শোয়ার পূর্বেই সরে গেল আবির্ভাব। ঘৃণিত দৃষ্টি নিক্ষেপ করলো পূজারিনী রায় চৌধুরীর পানে। আজ কেবল এই মা নামক মানুষটার জন্যই তার ফুলের মতো সাজানো জীবনটা নরক হয়ে গেছে। আবির্ভাব নিজেকে সামলে সোফায় শরীর এলিয়ে দিল। চোখ বন্ধ করতেই মনের ক্যানভাসে ভেসে উঠল শুভ্র রঙা সেই লাজুক মুখখানি। পূজারিনী রায় চৌধুরী চিৎকার দিয়ে পুরো ফ্ল্যাট মাথায় তুললেন। আহাজারি করতে করতে বললেন, ওই সন্ত্রাসীগুলো কি অবস্থা করেছে আমার ছেলেটার! এজন্যই আমি ওদের থেকে দূরে থাকতে বলতাম। ওই ছেলেটা এসে প্রকাশ্যে খুনের হুমকি দিয়ে গেল। মায়ের কান্না দেখে তাচ্ছিল্যের হাসি আর ধরে রাখতে পারল না আবির্ভাব। ঘৃণায় দৃষ্টি ঘুরিয়ে নিল। দুর্বল কণ্ঠে বলল, কাল যদি আমার মৃত্যু হয় তার জন্য একমাত্র দায়ী তুমি থাকবে মা। আমি ঈশ্বরের কাছে রোজ প্রার্থনা করি যে পুকুর তুমি আমার বুকে খনন করেছ তার 1000 গুণ তোমার কাছে ফিরে আসুক। আমি যেমন আমার ভালোবাসা হারিয়ে প্রতি সেকেন্ডে ছটফট করতে করতে মরছি, তুমিও যেন তোমার সন্তান হারিয়ে এইভাবে ছটফট করতে করতে মরো। আবির্ভাবের এই ক্ষত বিক্ষত অবস্থা দেখে চোখ ফেটে পানি গড়িয়ে পড়ল দেবীর। সে হাড়ে হাড়ে উপলব্ধি করতে পারল এই ঘটনা তার কৃত কর্মের ফল। কিন্তু এরকম কিছু যে হতে পারে তা সে কল্পনাও আনতে পারেনি। আবির্ভাব দেবীর পানে চেয়ে তাচ্ছিল্য করে বলল, খুশি হয়েছ দেবী? তুমি তো এটাই চেয়েছিলে, তাই তো আমার ছবিগুলো চুরি করেছ। ঈশ্বরের করুণায় তোমার জন্য আরো বড় খুশির সংবাদ আছে। অপেক্ষা করো, সকলেই তার নিজ নিজ কর্মের ফল ভোগ করতে হয়। আমি করছি মিসেস রায়চৌধুরী, আপনারাও করবেন। বলে দুর্বল পায়ে উঠে নিজের কক্ষে চলে গেল আবির্ভাব। দেবীও কাঁদতে কাঁদতে নিজের ঘরে চলে গেল। মেঝেতে বসে বিলাপ করতে লাগলেন পূজারিনী রায়চৌধুরী। রাত গভীর হয়েছে অনেক, কিন্তু শিকদার বাড়ির পরিবেশ কোনো উন্নতি হয়নি। বড়রা এখনো ড্রয়িং রুমে বসে বিয়ের বিষয়ে আলোচনা সমালোচনার বিভোর। সকলের মুখ থমথমে, চেহারায় শরতের কালো মেঘ। ঘুম নেই কারো চোখে। মা না হয়ে অনুশ্রী বেগমের কলিজা ছিঁড়ে যাচ্ছে শ্রেতার আর্তনাতে। মেয়েটার করুণ কণ্ঠস্বর সোজা ওনার কলিজাকে ক্ষত বিক্ষত করছে। অনুশ্রী বেগম ভাট বাঁধতে বাঁধতে আঁচলের কোনায় বারবার চোখের পানি মুছছে আর আল্লাহর নিকট আরজি জানাচ্ছেন, হে মাবুদ, ছেলে মেয়ে দুটোকে স্বস্তি দাও, শান্তি দাও। যা কখনো পাওয়ার নয় তা নিয়ে পাগলামো কমিয়ে দাও। এত হাহাকার আর চোখে দেখা যায় না। মাবুদ, বারবার কেন এত পরীক্ষা নাও যে তাকদিরে থাকে না? তার জন্য মনে এত মায়া কেন দাও? মাংসটা রেখে এসেছি বড় আপা। বলতে বলতে থেমে গেলেন অনন্যা বেগম। অনুশ্রী বেগম চোখ মুছে বললেন, এই নে, এই মাছের বাটিগুলো নিয়ে যা। অনন্যা বেগম গেলেন না, বরং ওনারও চোখ ছলো ছলো করে উঠল। ভেজা কণ্ঠে বললেন, আমাদের ছেলে মেয়েগুলো কি কোনোদিন ও স্বস্তি পাবে না আপা? ভালোবাসা না পাওয়ার পাহাড় সম যন্ত্রণা বয়ে কি তাদের বাঁচতে হবে আজীবন? তোমার মনে হচ্ছে না আপা আমাদের ছেলে মেয়ের জীবন ও আমাদের মতো হয়ে যাচ্ছে? মনে হয় না আমাদের সাথে
যা যা হয়েছিল এগুলোর রিভেঞ্জ অফ নেচার। অনুশ্রী বেগম চলকে উঠলেন, চট করে চেপে ধরলেন ছোট বোনের মুখ, ভয়ার্ত চোখে তাকালেন আশেপাশে। বোনকে চোখ রাঙ্গিয়ানি দিয়ে চাপা কণ্ঠে ধমকে বললেন, তোর মাথা খারাপ হয়ে গেছে? এসব কথা এই বাড়িতে বলছিস কেন? অনন্যা বেগম ঝরঝর চোখে চোখের পানি ছেড়ে দিলেন। এই অশ্রু রাগের নাকি ঘৃণার সঠিক আন্দাজ করতে পারলেন না অনুশ্রী বেগম। দৃষ্টি সরিয়ে নিলেন। বোনের ওই নীলচে চোখের গোপন যন্ত্রণা 34টা বছরে একটা রাত্রিও তাকে শান্তিতে ঘুমাতে দেয়নি। তবুও কণ্ঠে কঠোরতা এঁটে বললেন, তোমার জীবনের 34টা বছর পেরিয়ে গেছে অনু, আমার জীবনের 38 বছর পেরিয়ে গেছে। এসব নিয়ে আলোচনা করে নিজের বিপদ ডেকে এনো না। যার ভাগ্যে যা আছে তাই হবে। এই পৃথিবীতে যা কিছু হয় সব আল্লাহ তাআলার ইচ্ছা। তাচ্ছিল্য খেলে গেল অনন্যা বেগমের চোখ মুখে। তিনি বেশ জানেন এগুলো আল্লাহর ইচ্ছা নয়, এগুলো তার নিজের কর্মফল। কারো মনে আঘাত দিয়ে কেউ কোনোদিন সুখী হতে পারে না, তার জ্বলন্ত উদাহরণ তিনি নিজে। কিন্তু তিনি তো ওই মানুষটাকে ঠকাতে চায়নি। অনন্যা বেগম না চাইতেও ও স্পষ্ট ঝাপসা স্মৃতিতে ভেসে উঠল এলোমেলো চুলের এক যুবকের প্রতিবিম্ব। নে ধর, এই খাবারটা নিয়ে শ্বেতাকে দিয়ে আয়। মেয়েটার পেটে সারাদিন কিছু পড়েনি। বলে খাবারের প্লেটটা তুলে দিলেন অনন্যা বেগমের হাতে। অনন্যা বেগম প্লেটটা হাতে নিয়ে চলে গেলেন তালাবদ্ধ ঘরের দিকে। অনুশ্রী বেগম টেবিল সাজিয়ে ড্রয়িং রুমে এসে হাঁক ছাড়লেন, বড় আব্বু, মেজো আব্বু, সেজো আব্বু, ছোট আব্বু, তন্ময় আব্বু, অরণ্য আব্বু, সমুদ্রের বাবা, কই তোমরা খাবে? আসো, অনেক রাত হয়েছে। মেজো বউ, সেজো বউ, ছোট বউ, প্রিয়, সবাই নিচে আসো। অতঃপর স্বামী আর ননদ দেবরদের দিকে তাকিয়ে বললেন, আপনারাও আসুন। বলে চলে গেলেন অনুশ্রী বেগম। মিনিট 10-এর মধ্যেই টুকটুক করে সকলে ডাইনিং টেবিলে এসে উপস্থিত হলো। এলেন না কেবল শুদ্ধ, প্রীতম আর মেহজাবিন চৌধুরী। তারা দরজা বন্ধ করে কী সব আলোচনা করছে। সকলে নিজ নিজ চেয়ার টেনে বসে পড়লেন। কারোই মন মেজাজ ভালো নেই, খাবার ইচ্ছা তো আরও নেই। কিন্তু অনুশ্রী বেগমের ভাষণ শোনার ভয়ে কেউ কিছু বলতে পারছে না। এমনকি সাদমান শিকদারও খাবারের ইচ্ছে নেই, কিন্তু বাইরে উনি এত বড় শের হন না কেন, বউয়ের কাছে সব সময় ভেজা বিড়াল। প্রণয়ের ঠিক মুখোমুখি বসেছে প্রিয়স্মিতা। আশা স্তব্ধ ভ্রু কুঁচকে এক দৃষ্টিতে পর্যবেক্ষণ করছে প্রণয়কে। তার ঈগল চোখ প্রণয়ের আকর্ষণীয় কালচে লাল ঠোঁট, ঘন কালো ভ্রু, ধারালো চোয়াল সব কিছুই খুঁটিয়ে খুঁটিয়ে স্ক্যান করছে। তবে তার সব ধ্যান জ্ঞান প্রণয়ের দিকে থাকলেও ও তার দিকে একটাবারও চোখ তুলে তাকাচ্ছে না প্রণয়। সে যে এখানে বিশেষ কেউ তা প্রণয়ের চোখ মুখ দেখে বিন্দু মাত্রও মনে হচ্ছে না। এতে একটু অবাক হলো প্রিয়স্মিতা, ভ্রু বেঁকিয়ে ভাবল, প্রিয় তো বলেছিল এই মহাশয় নাকি তাকে ভালোবাসে। যে সে ভালোবাসা নয় ভাই, গভীর ভালোবাসা। কিন্তু এই ব্যাটাকে দেখে তোমার কোন দিক থেকেই তো মনে হচ্ছে না। সত্যি যদি ভালোবাসতো তাহলে কি এত নির্লিপ্ত থাকতে পারতো? তার ভালোবাসার মানুষটা অন্যের বউ হয়ে তার চোখের সামনে বসে আছে, অথচ একটাবার চোখ উঠিয়ে দেখছে না পর্যন্ত। এরকম তো হবার কথা নয়। এই ব্যাটা সত্যি সত্যি ভালোবাসে তো আমার বোনকে, নাকি এখানেও বোকা মেয়েটা ভুল করেছে? প্রিয়স্মিতাকে হা করে প্রণয়ের মুখের দিকে তাকিয়ে থাকতে দেখে আবারও ব্যথিত হলেন অনন্যা বেগম। মৃদু ধাক্কা দিয়ে রাগী গলায় বললেন, ভাত পাতে নিয়ে নাড়াচাড়া করছিস কেন? তরকারি নিয়ে খা। অনন্যা বেগমের ধাক্কায় ভাবনা ছুটে গেল প্রিয়স্মিতার। হকচকিয়ে তাকালো অনন্যা বেগমের পানে। তিনি এখনো রাগী দৃষ্টিতে তাকিয়ে আছেন। প্রিয়স্মিতা ঢোক গিলল, তাড়াহুড়া করে কাতলা মাছের বড় টুকরো পাতে তুলে নিল। একটু আলু আর ঝোল দিয়ে ভাত মেখে গালে তুলতেই চোখ বড় বড় করে ফেলল প্রিয়স্মিতা। কেউ কিছু বোঝার আগেই দৌড় দিল বেসিনে। ওয়াক ওয়াক করে মুখের ভাত ফেলে তাড়াহুড়া করে কুলি করল।
ঘটনার আকস্মিকতায় হতভম্ব হয়ে গেলেন সকলে। অনন্য বেগম ছুটে গেলেন মেয়ের কাছে, পুনরায় ঝাড়ি দিয়ে বললেন, কি ব্যাপার, ভাতটা ফেলে দিলি কেন? প্রিয়স্মিতার আবার গা গুলিয়ে এলো। ওয়াক তুলে বলল, ছি আম্মু, কি দিয়ে মাছ রান্না করো? মাছে এমন বিচ্ছিরি গন্ধ কেন? বলে পুনরায় খাবার টেবিলে বসে পড়ল প্রিয়স্মিতা। অনন্যা বেগম বিরক্ত হলেন। অরণ্য মুখ বাঁকিয়ে বলল, তোদের যত ঢং, আমরা সবাই তো খাচ্ছি। লাভলি, সোজাম্মু, একদম চুমু হয়েছে মাছ রান্না। আসলে তো শ্যাওলা গাছের বিশেষ প্রাণী কাঁচা মাছ খেতে অভ্যস্ত, তাই রান্না মাছের কদর বুঝলো না। প্রিয়স্মিতা ভেংসি কাটলো। অনুশ্রী বেগম ছেলেকে ধমকে বললেন, হয়ে গেছে, হয়ে গেছে, খালি সুযোগ পেলেই বোনের পেছনে লাগার পায় তারা। বড় আম্মুর ঝাড়ি খেয়ে চুপসে গেল অরণ্য। অনন্যা বেগম প্রিয়স্মিতার প্লেট বদলে অন্য একটা প্লেটে ভাত দিলেন। আদরে কণ্ঠে বললেন, ছাড় তো মা, তোকে মাছ খেতে হবে না, তুই মাংস নে। বলে চিকেনের বাটি এগিয়ে দিলেন অনুশ্রী বেগম। লাল লাল ঝাল ঝাল মুরগির মাংস দেখে প্রিয়স্মিতার জিভে পানি চলে এলো। সে ঝটপট লেগ পিসটা প্লেটে তুলে নিল। মাংসের ঝোল দিয়ে ভাত মাখিয়ে নাকের কাছে নিতেই পুনরায় সেই উৎক গন্ধে গা গুলিয়ে বমি পেল মেয়েটার। আবারও খাবার ফেলে ছুটল বেসিনে। বেসিনের দুপাশে ভরে দিয়ে হরহর করে বমি করে দিল প্রিয়স্মিতা। অনুশ্রী বেগম ও অনন্যা বেগম দৌড়েলেন, মাথায় হাত বুলিয়ে বললেন, কি হয়েছে মা, শরীর খারাপ? প্রিয়স্মিতা কিছু বলতে পারছে না, ক্রমাগত বমি করে যাচ্ছে। অনুশ্রী বেগম ঠান্ডা পানি দিয়ে মুখ ধুয়ে পুনরায় এনে খাবার টেবিলে বসালেন। প্রেম চিন্তিত কণ্ঠে বলল, তোর কি শরীর খারাপ? ডাক্তারের কাছে যাবে? প্রিয়স্মিতা কথার জবাব দিল না। আচমকা ঠোঁট উল্টে ভ্যা করে কেঁদে উঠল। সকলে হতভম্ব হয়ে গেলেন। প্রিয়স্মিতা গাল ফুলিয়ে অভিযোগ করে বলল, আমার অনেক খিদে লেগেছে, কিন্তু আমি কিছু খেতে পারছি না। সব কিছুতেই কেমন পচা গন্ধ আসে, গা গুলিয়ে বমি আসে। ওর কথায় চিন্তিত হয়ে পড়লেন বাড়ির পুরুষরা। শোয়েব শিকদার ব্যতিব্যস্ত কণ্ঠে বললেন, সে কি আম্মা, আপনার এত শরীর খারাপ, আগে বললেন না কেন? আপনাকে তো এক্ষুনি ডাক্তারের কাছে নিতে হবে। অনুশ্রী বেগম, তনুশ্রী বেগম, অনন্যা বেগম, অর্থী বেগম, ইনায়া, পূর্ণতা সন্দিহান চোখে তাকিয়ে আছেন। অনুশ্রী বেগম একটা প্লেটে করে সাদা ভাতের সঙ্গে খানিকটা তেঁতুলের আচার এনে দিয়ে বললেন, দেখ তো খেতে পারিস কি না। আচার দেখে জিভের জল চলে এলো প্রিয়স্মিতার। খুশিতে বাকবাকম হয়ে বলল, আই লাভ ইউ বড় আম্মু, তুমি কিভাবে জানলে আমার আচার খেতে ইচ্ছে করছিল? আরে হ্যাঁ, দাও দাও। বলে আচার দিয়ে ভাত মেখে ঘপাঘপ মুখে দিতে শুরু করলো প্রিয়স্মিতা। বাড়ির পুরুষরা আরো চিন্তিত হয়ে পড়লেন। তবে সেসবের রেশ দেখা গেল না মহিলাদের চোখে মুখে। তারা মিটিমিটি হাসছেন। এতক্ষণে সকল দৃশ্যই জহুরির চোখে পর্যবেক্ষণ করছিল প্রণয়। তার চোখ মুখে চরম অবিশ্বাস। ঠোঁট দুটো আপনা আপনি ফাঁক হয়ে আসে বিস্ময়ে। বুকের সর্বত্র ছড়িয়ে পড়ে নীল বিষের যন্ত্রণা। বক্ষ পিঞ্জরের বন্দি পাখিটা মরণ যন্ত্রণায় ছটফটিয়ে ওঠে। কাতর কণ্ঠে বলে, তুই ভুল ভাবছিস, তুই যা ভাবছিস তা কখনো হতে পারে না, কিছুতেই হতে পারে না। আমার জান এত তাড়াতাড়ি। আর ভাবতে পারল না প্রণয়। এটুকুতেই চোখের পানিতে টইটুম্বুর হয়ে গেল। মাথা নিচু করে নিল প্রণয়। সাথে সাথে টপ টপ করে অশ্রু ফোঁটা গড়িয়ে পড়তে লাগলো তার ভাতে। সে শত চেষ্টাও আটকে রাখতে পারল না। সাদমান শিকদার চিন্তিত কণ্ঠে বললেন, কি হলো মেয়েটার? চলো তো মা, এক্ষুনি ডাক্তারের কাছে যাবি না? থাক, আমি ডাক্তার ডেকে আনছি। বলে তাড়াহুড়া করে উঠতে নিলেই ধমকে উঠলেন অনুশ্রী বেগম। তিক্ত কণ্ঠে বললেন, একদম ভাত ফেলে উঠবি না, চুপচাপ বসুন। আপনাদের আলালের ঘরের দুলালির কিছুই হয়নি, বরং ডাক্তার না ডেকে মিষ্টি আনুন। উপস্থিত ছেলেরা আশ্চর্য হয়ে গেলেন। অরণ্য চুলে হাত চালিয়ে বলল, ইতিহাসে প্রথমবার কোনো শকুনি অসুস্থ হওয়াতে মিষ্টি খাওয়া যাবে? পাশ থেকে তন্ময় বলে উঠল, উন্নয়ন উন্নয়ন। অনুশ্রী বেগম বিরক্ত এই ছেলেদের প্রতি। অর্থী বেগম ফ্রিজ থেকে মিষ্টি এনে সবার পাতে দিলেন। প্রেম বিরক্ত গলায় বলল, এসব কি হচ্ছে আম্মু? ও অসুস্থ, তোমরা কই ডাক্তারের কাছে নিয়ে যাবে, তা না করে আমাদের মিষ্টি খাওয়াচ্ছ।
হ্যাঁ, খাওয়াচ্ছি। কারণ তোমার বোনের এমন কিছুই হয়নি, বরং খুশি মনে মিষ্টি খাও, মামা হতে চলেছো। অনুশ্রী বেগমের এই এক বাক্যে সকলের খাবার বন্ধ হয়ে গেল। পানি দিয়ে ভাত গিলতে গিয়ে বিষম খেয়ে গেল প্রিয়স্মিতার। অনুশ্রী বেগম পিঠ চেপে বললেন, সাত সাত, ধীরে খাও। প্রিয়স্মিতার চোখ রসগোল্লার মতো বড় করে মা চাচির দিকে চাইল। বসা থেকে লাফিয়ে উঠল তন্ময়। ইয়াহু, আবার মামা হব? সাদমান শিকদার অবাক হয়ে বলল, সত্যি বলছো? হ্যাঁ, ওরকমই মনে হচ্ছে। কাল একবার টেস্ট করে নিলেই হবে। তবে আমি নিশ্চিত বাড়িতে নতুন অতিথি আসতে চলেছে। এবার লজ্জায় নুয়ে পড়ল প্রিয়স্মিতা। প্রণয় আর সহ্য করতে পারল না, ভাতের প্লেট ধাক্কা দিয়ে সরিয়ে হনহনিয়ে চলে গেল। সকলের হাসি হাসি মুখগুলো মলিন হয়ে গেল মুহূর্তেই। অনুশ্রী বেগম ছেলের ভাতের পাতের দিকে চেয়ে দেখলেন যেরকম ভাত তেমনই পড়ে আছে, এক দানাও হয়তো মুখে তুলেনি ছেলেটা। বিধ্বস্ত মুখে আবির্ভাবকে বসে থাকতে দেখে এগিয়ে এলো দেবী। তার চোখ মুখে তীব্র হতাশা আর অপরাধ বোধের ছাপ। সে আবির্ভাবের পাশে দাঁড়িয়ে নিচু গলায় ডাকলো, আবির্ভাব। শুনেও যেন শুনল না আবির্ভাব, সম্পূর্ণ উপেক্ষা করে গেল। এতে চোখ টলমল করে উঠল দেবীর। নিজের অন্যায়ের ভয়াবহতা সে উপলব্ধি করতে পারল। সে জানে আজকের এত শত ঝড়ঝাপটা সব কিছুর মূল কারণ সেই। আজ তার জন্যই আবির্ভাবকে এতটা আঘাত সহ্য করতে হলো। বেলা শেষে আজ সেও উপলব্ধি করতে পারল শুধু ভালোবাসলেই হয় না, ভালোবাসাকে আপন করে পাওয়ার জন্য ভাগ্য নিয়ে জন্মাতে হয়। ভালোবাসার পাখিকে আপনি যতই নিয়ম শৃঙ্খলার বেড়াজালে বাঁধুন, তাকে ফাঁসাতে পারবেন না। সে শত বাধা বিপত্তি ডিঙিয়ে উড়ে যাবে নিজ গন্তব্যে। কিন্তু সে তো এসব চায়নি, সে তো আবির্ভাবকে চায়নি। তাহলে কেন তাকে জুড়ে দেওয়া হলো এই মানুষটার সঙ্গে? সে তো কারো মাঝে তৃতীয় ব্যক্তি হয়ে ঢুকতে চায়নি। তাহলে তাকে কেন বলির পাঠা বানানো হলো? কেন তার জীবনের সঙ্গে এমন ভয়াবহ এক্সপেরিমেন্ট করা হলো? সে তো একটা অতি সাধারণ মেয়ে, একটা অতি সাধারণ জীবন চেয়েছিল, আর 5টা মেয়ের মতো স্বামীর আদর যত্ন ভালোবাসা চেয়েছিল। কিন্তু দিন শেষে কি পেল? 2 হাতের তালুতে নিজের চোখের পানি মুছে হাতে থাকা কাগজটা বাড়ি দিল আবির্ভাবের সম্মুখে। আবির্ভাব ভ্রু কুঁচকে তাকালো। চোখের পানিতে দেবীর বুক ভেসে যায়। কিন্তু যেখানে ভালোবাসা নেই সেখানে আবেগ দেখানো নিরর্থক। কিন্তু মন যে মানে না। দেবী কাগজের সঙ্গে একটা কলমও এগিয়ে দিল। উগ্রে আশা কান্না চেপে রেখে বলল,